হেই, কী অবস্থা সবার? আজকে HTML এর যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সব এক ভিডিওতেই আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথম এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। তো আমরা জানি ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসেরই একটা ইউনিক অ্যাড্রেস থাকে, যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। তো এখানে অ্যান্সার হবে আইপি অ্যাড্রেস। তারপরের কোশ্চেন, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? তো ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে আছে গুগল ক্রোম, তারপর এজ, মোজিলা ফায়ারফক্স, অ্যাপেল সাফারি এবং ওপেরা। এই সবগুলোই ওয়েব ব্রাউজার। তো এই ক্ষেত্রে অ্যান্সার হলো ওপেরা। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? তো সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে হলো গুগল, ইয়াহু এবং বাংলা সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা। সেক্ষেত্রে অ্যান্সার পিপিলিকা। নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর হলো নোটপ্যাড। ওয়েবসাইটের একক ঠিকানা? ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটা ওয়েবসাইটে অংশ থাকে দুইটি, একটা হলো ক্লায়েন্ট এবং অপরটি সার্ভার। তো ওয়েবসাইটে দুইটি অংশ থাকে। 7 নম্বর কোশ্চেন, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কত বিটের প্রয়োজন? তো আমরা জানি যে আইপি অ্যাড্রেসের ভার্সন দুইটা, IPv4 অ্যান্ড IPv6। IPv4 32 বিটের এবং আইপি ভার্সন 6 128 বিটের। তো এই ক্ষেত্রে অ্যান্সার 32। google.com কি? google.com হলো সার্চ ইঞ্জিন। ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল। ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস। লিঙ্ক ট্যাগ কোনটি? লিঙ্ক ট্যাগ বলতে এখানে হাইপার লিঙ্কের কথা বলা হয়েছে। হাইপার লিঙ্কের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করে থাকি? এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে থাকি, যার দুইটা অ্যাট্রিবিউট HREF এবং টার্গেট। লিঙ্ক ট্যাগের জন্য ট্যাগ হলো এখানে এ ট্যাগ। এরপরে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? তাহলে হাইপার লিঙ্কের যে এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, এর সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, HREF এবং টার্গেট। টার্গেটের কাজ হলো যে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে, টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক দিলে নতুন ট্যাবে ওয়েব পেজটা খুলবে। তাহলে এখানে অ্যান্সার হলো টার্গেট। এক লাইন নিচে নামার জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? এক লাইন নিচে নামানোর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি? কোন টেবিলের কথা বলছি? হ্যাঁ, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কাজ হলো এক লাইন নিচে নেওয়া। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? এই যে বডির ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত এর মধ্যবর্তী অংশে আমরা কন্টেন্ট রাখি। বুঝতে পারছো? তাহলে এখানে অ্যান্সার হবে বডি ট্যাগ। সঠিক HTML সিনট্যাক্স কোনটি? সঠিক HTML সিনট্যাক্স, যে প্রথমে একটা ওপেনিং ট্যাগ থাকে, পরে এলিমেন্ট কন্টেন্ট থাকে, পরে ক্লোজিং ট্যাগ। একটা ওপেনিং ট্যাগ থাকবে, এলিমেন্ট কন্টেন্ট থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে। এটাই হলো একটা সঠিক HTML সিনট্যাক্স। তাহলে এখানে দেখো এমফিসাইজ ওপেন করা হয়েছে, মাঝখানে কন্টেন্ট আছে এবং ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ কি ঠিক আছে? না, ক্লোজিং ঠিক নাই। এটার ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ নাই। এখানে দেখো ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ, এটা রাইট অ্যান্সার।
4 নম্বরের স্ল্যাশটা ঠিক নাই, এখানে এটা হওয়ার কথা ছিল, বুঝছো? HTML এর বড় হেডিং এলিমেন্ট কোনটি? বড় হেডিং এলিমেন্ট, সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো H1, ক্রমাণ্য H2, H3, H4, H5, H6 এবং H6 হলো সবচেয়ে ছোট হেডিং। H1 সবচেয়ে বড় এবং H6 সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট হলো H1। HTML ট্যাগের চিহ্ন, যে যতগুলো ট্যাগ আছে সবগুলাই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, তাই না? তাহলে এখানে অ্যান্সার হলো ক নম্বর। নিচের কোনটি এমটি ট্যাগ? তোমাদের আইসিটি বইয়ে বিআর, এইচআর এবং আইএমজি এই তিনটা এমটি ট্যাগের কথা বলা আছে, এই তিনটাই এমটি ট্যাগ, বিআর, এইচআর এবং আইএমজি। তাহলে এখানে অ্যান্সার হবে এইচআর। কোনটি ইটালিক ট্যাগ? আই ইটালিক ট্যাগ, এমফিসাইজ ইটালিক ট্যাগ, তবে এটা ইটালিক ট্যাগ না। তাহলে অ্যান্সার এখানে 1 ও 2। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এক্ষেত্রে আমাদের মৌলিক কাঠামোটা দেখতে হবে, যে এই সম্পূর্ণটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং এবং ক্লোজিংয়ের মধ্যবর্তী অংশকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। ওপেনিং ট্যাগের মধ্যে আবার এই অংশটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এবং তার যে ভ্যালু, যেটা ডাবল কোটেশনে লেখা হয়, তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে এলিমেন্ট কন্টেন্ট, এই যে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যবর্তী অংশে আছে বাংলাদেশ, তাহলে এখানে অ্যান্সার হবে বাংলাদেশ। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? তো এখানে অ্যাট্রিবিউট অ্যালাইন এবং তার ভ্যালু সেন্টার। অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, তাহলে এখানে ডাবল কোটেশনের মধ্যে আছে সেন্টার, তাহলে অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার। HTML এ কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্বাচন করা যায়? এক্ষেত্রে অ্যান্সার স্প্যান এলিমেন্ট বা স্প্যান ট্যাগ। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? এক্ষেত্রে অ্যান্সার হবে ফ্রেমসেট ট্যাগ। HTML এর বডি অংশে থাকে, তাহলে HTML বডি অংশে ছবি থাকে, টেবিল থাকে, টেক্সট, অডিও, ফাইল থাকে, আর টাইটেল থাকে হেড ট্যাগের মধ্যে, তাহলে এখানে টাইটেলটা হবে না, অ্যান্সার হবে 1 ও 2। এখানে একটা কোড দেওয়া আছে, কোশ্চেন করছে এই কোডের ফলাফল কোনটি। তাহলে আমরা দেখি, এখানে এ সুপ টু, সুপার স্ক্রিপ্টের কাজ পাওয়ার দেওয়া, তো এ সুপ টু, সুপ ক্লোজ, বি সাব টু, সাবস্ক্রিপ্ট নিচে আসে, এবং পি ক্লোজ। তাহলে অ্যান্সার হলো এখানে খ নাম্বার। নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? টেক্সট ফরম্যাটিং বলতে বোঝায় টেক্সটকে ফরম্যাট করা। টেক্সটকে ফরম্যাট করার জন্য যেসব ট্যাগ ইউজ করা হয়, যেমন গাঢ় করার জন্য বোল্ড ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে অ্যান্সার হবে বোল্ড ট্যাগ। ফন্ট ট্যাগের কাজ হলো, তো ফন্ট ট্যাগের কাজ কি কি? ফন্ট ট্যাগ এর কিছু অ্যাট্রিবিউট আছে, সাইজ, কালার এবং ফেস। সাইজের কাজ সাইজ পরিবর্তন করা, কালারের কাজ রং পরিবর্তন করা বা রং নির্ধারণ করা, ফেসের কাজ ফন্ট পরিবর্তন করা। তো টেক্সটের ফন্ট ঠিক করা, টেক্সটকে লিস্ট আকারে সাজানো, এটা হবে না। টেক্সটের রং ঠিক করা, তাহলে এখানে অ্যান্সার 1 ও 3। এখন আমরা কালার কোড নিয়ে কথা বলবো, RGB এবং হেক্সাডেসিমাল। তো RGBর ফুল মিনিং রেড, গ্রিন, ব্লু। তো RGB কালারের ক্ষেত্রে রঙের উপস্থিতি বুঝাইতে বা রং আছে বুঝাইতে
255 এবং রঙের অনুপস্থিতি বোঝাতে 0 ইউজ করা হয়। তাহলে লাল রং করার জন্য RGBর মধ্যে লাল লাগবে, তাহলে 255, গ্রিন এবং ব্লু দুইটার একটাও লাগবে না, 0 0। আর হেক্সাডেসিমাল কালারের ক্ষেত্রে রঙের উপস্থিতি বোঝাইতে F এবং অনুপস্থিতি বোঝাইতে 00 ইউজ করা হয়। সেক্ষেত্রে লাল রঙের ক্ষেত্রে লাল লাগতেছে F, গ্রিন এবং ব্লু একটাও লাগতেছে না, 0 0। একইভাবে গ্রিন সবুজ রঙের ক্ষেত্রে লাগতেছে লাল লাগবে না, 0, গ্রিন 255 এবং ব্লু লাগবে না, 0। গ্রিনের ক্ষেত্রে লাল লাগবে না, 00, গ্রিন লাগবে F, ব্লু লাগবে না, 00। একই ক্ষেত্রে ব্লু এরটাও বের করা যায়। এবার আসি ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটার RGB এবং হেক্সাডেসিমাল কালার। ব্ল্যাক বা কালো বলতে বোঝায় সেখানে কোনো রং নেই, আর হোয়াইট বলতে সেখানে রেড, গ্রিন, ব্লু তিনটাই আছে। তাহলে ব্ল্যাকের RGB কোড 000, হেক্সাডেসিমাল কোড 000000। আর হোয়াইট বলতে বোঝায় সেখানে রেড, গ্রিন, ব্লু তিনটা রঙই আছে। তাহলে হোয়াইটের RGB কালার কোড 255 255 255, আর হেক্সাডেসিমাল কালার কোড FF FF FF। এবার আমরা এই MCQতে আসি। #FFFFFF কোন রং নির্দেশ করে? তাহলে এখানে সবগুলো রং রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু তিনটাই আছে, তাহলে তিনটাই থাকে সাদা রঙে। সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট H1 এবং সবচেয়ে ছোট H6। সবচেয়ে ছোট হেডিং এলিমেন্ট H6 এবং সবচেয়ে বড় H1। এখানে একটা ট্যাগ দেওয়া আছে, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড কোনটা? এখানে কোন রঙের কথা বলা আছে? রেড। তাহলে আমরা 8 GB সিরিয়ালে যাব, তাই না? এখানে হেক্সাডেসিমাল রঙের উপস্থিতি বোঝাইতে F, অনুপস্থিতি বোঝাইতে 00। তাহলে শুরুতে লালের জন্য তো শুরুতেই লাল লাগবে, গ্রিন লাগবে না, ব্লু লাগবে না। তাহলে অ্যান্সার হবে এই যে F, যেটা বুঝছো? উদ্দীপকে HSC এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। HSC এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগ, এখানে কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে? ফন্ট ট্যাগ, তাই না? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট গুলো কি কি? সাইজ, কালার আর ফেস, তাই না? HREF এটা তো আর ফন্টের হাইপার অ্যাট্রিবিউট না, তাহলে HREF হবে না, ফেস এবং সাইজ। অ্যান্সার 2 ও 3। এ ট্যাগের অ্যাট্রিবিউট, তাহলে এ ট্যাগ হাইপারলিংকের ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এর অ্যাট্রিবিউট কি কি? অ্যাট্রিবিউট দুইটা, HREF এবং টার্গেট। তাহলে অ্যান্সার হবে টার্গেট। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে বলা হয় হাইপারলিংক। দুটি ওয়েব পেজের মধ্যে লিংক বা সংযোগকে বলা হয় হাইপারলিংক। ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? হাইপারলিংকের ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? হাইপারলিংকে। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML ভাষায় বলা হয় হাইপারলিংক। নিচের কোনটি HTML এর লিংক ট্যাগ? এ ট্যাগ, অ্যাট্রিবিউট না। হাইপারলিংক হচ্ছে একাধিক ফাইলের সংযোগ, একাধিক ওয়েব পেজের সংযোগ, কিন্তু একাধিক ফিল্ডকে সংযোগ করার জন্য আমরা হাইপারলিংক ইউজ করি না। অ্যান্সার 1 ও 2। এবার আমরা আসি ইমেজ ট্যাগে। HTML এর ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ইউজ করা হয়। এর কিছু অ্যাট্রিবিউট আছে, src, তারপরে উইথ, হাইট, অল্টার, টাইটেল এবং
বর্ডার। এবার প্রথম কোশ্চেন বলছে ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগে? ইমেজ ট্যাগের সাথে মিল আছে কোনটা? এখানে চারটা ট্যাগ আছে, এইচআর, টিআর, এ, বিআইবি। এখানে হবে এইচআর। এন্ড কোশ্চেন আসতে পারে যে ভাই ইমেজ ট্যাগের কাজ ছবি যুক্ত করা, এইচআর ট্যাগের কাজ হরিজন্টালি লাইন তৈরি করা, দাগ দেওয়া, দুইটার মিল হলো কিভাবে? ইমেজ একটা এমটি ট্যাগ যার ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নাই। এইচআরও একটা এমটি ট্যাগ যার ওপেনিং আছে, ক্লোজিং নেই। ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটা? আমরা এখানে মোট 6টা অ্যাট্রিবিউট দেখছিলাম, তাই না? এর মধ্যে এসআরসি আবশ্যিক অ্যাট্রিবিউট। মানে তুমি যদি ইমেজ ট্যাগ লেখো অবশ্যই এসআরসি লিখতে হবে, এর দিয়ে নাম ফরম্যাট। হাইপারলিংকের ক্ষেত্রে আমরা কি করি? এ ট্যাগ লিখলে তার সাথে আবশ্যিক অ্যাট্রিবিউট এইচআরইএফ, তাই না? পরে এখানে আমরা যেই ওয়েবসাইটের সাথে লিংক করবো তার ইউআরএল টা লেখা। ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট এসআরসি আর হাইপারলিংক বা এ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট এইচআরইএফ। ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট এসআরসি। এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহার করা হয়? ইমেজ ট্যাগে। এখন ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? কোনো কারণে যদি ছবিটা লোড না হয় তাহলে কোন অ্যাট্রিবিউটের মধ্যে লেখাটা লিখলে ওই লেখাটা শো হবে? অল্টার। যারা ইউজার আছে তাদের এমবি না থাকুক বা তোমার সার্ভারের সমস্যা হোক, যদি কোনো কারণে ছবিটা লোড হইতে ব্যর্থ হয় তখন অল্টারের মধ্যে তুমি যা লিখবা ওই লেখাটাই ছবির উপর প্রদর্শিত হবে। এরপর ছবি প্রদর্শনের ট্যাগ, ছবি প্রদর্শনের ট্যাগ আইএমজি ট্যাগ। এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট, ইমেজ ফরম্যাট জিআইএফ, ডট জিআইএফ, ডট পিএনজি, আরও আছে ডট জেপিজি, ডট জেপিইজি, ডট এসভিজি, ডট পিএসডি। এটা ইমেজের ফরম্যাট না। তাহলে অ্যান্সার 1 ও 2। হাসি এইচটিএমএল ভাষা শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখছে? ছবি যুক্ত করার ট্যাগ কোনটা? ইমেজ ট্যাগ, তাই না? তবে এখানে দেখো অনেকগুলা ট্যাগ দেওয়া আছে, অপশন দেওয়া আছে। তো ইমেজ ট্যাগের ফরম্যাটটা হলো যে ইমেজ এসআরসি ইকুয়াল ছবির একটা নাম এবং ফরম্যাট থাকবে। এটা হলো তার বেসিক সিনট্যাক্স। তাহলে এখানে ইমেজ আছে ঠিক আছে, ঠিকই, কিন্তু এসআরসি নাই। এর ক্ষেত্রে এইচআরইএফ ছবি যুক্ত করার জন্য তো আমরা অ্যাঙ্কর ইউজ করি না। আবার এখানে ইমেজ বর্ডার, বর্ডার এখানে হবে না। তাহলে ইমেজের সাথে আবশ্যিক অ্যাট্রিবিউট এসআরসি এবং নাম এবং ফরম্যাট। অ্যান্সার 1। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে, ছবি যুক্ত করলে কি হবে? টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে। যে নির্দিষ্ট তথ্য এটা আমি সহজে ছবির মাধ্যমে উপস্থাপন করতে পারি। ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে। একটা ওয়েব পেজে যদি ছবি যুক্ত করা হয় দেখতে দৃষ্টিনন্দন লাগে। ছবি দ্রুত ডাউনলোড হবে, ছবি দ্রুত ডাউনলোড হওয়ার সাথে ইমেজ ট্যাগের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। অ্যান্সার 2। হাসি এইচটিএমএল ভাষা শিখছে, হাসি এইচটিএমএল ভাষা শিখছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। তাহলে এখানে সে যেহেতু ছবি যুক্ত করা শিখছে তাহলে এখানে ইমেজ ট্যাগ ব্যবহৃত হবে, তাই না? ইমেজ ট্যাগের বেসিক সিনট্যাক্স হলো ইমেজ, তার সাথে আবশ্যিক অ্যাট্রিবিউট এসআরসি ইকুয়াল তার নাম এবং ফরম্যাট। তাহলে এখানে ইমেজ এসআরসি নাম এবং ফরম্যাট, এটা অ্যান্সার। এখানে বর্ডারের কথা বলে নাই, এসআরসি নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। ছবি যুক্ত করার জন্য আমরা হাইপারলিংক ইউজ করি না, তাহলে এটাও হবে না। আর ইমেজ এখানে এসআরসি নাই, তাহলে এগুলো তিনটার একটাও হবে না, এটা অ্যান্সার। ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, যে একটা নির্দিষ্ট তথ্য সেটাকে আমি ছবি যুক্ত করলে লেখার পরিমাণ কমিয়ে আনা যাবে। ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি যুক্ত করলে ওই পেজ দেখতে দৃষ্টিনন্দন লাগে, এটা। আর দ্রুত ডাউনলোড হবে,
তাহলে ছবি যুক্ত করার সাথে দ্রুত ডাউনলোডের কোনো সম্পর্ক নেই ইমেজ ট্যাগের সাথে, তাহলে অ্যান্সার হবে একই। ধরো, টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? সেল স্পেসিং। না, এটা লেখা যে এই দূরত্বটা নিয়ন্ত্রণের জন্য কি ইউজ করি? সেল প্যাডিং। সেল প্যাডিং ইউজ করি। মাত্র শিখাইছি এটা। টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের জন্য সেম সেল প্যাডিং। হুম। টেবিলের এই যে বর্ডার থেকে মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য। HTML এ একাধিক রোকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? একাধিক রো রো স্প্যান। রো স্প্যান। কলামটা একত্রিত করলে এটা মার্চ করা মানে মার্জ করা মানে একত্রিত করা। টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয়। সারি মানে কি? রো। তাহলে সারি তৈরি করার কাজ করে টেবিল রো, টিআর। টিআর ট্যাগ। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? এসআরসি ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, বর্ডার ফেস ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, অল্টার ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, বর্ডার টেবিল অ্যাট্রিবিউট। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? টেবিলের ব্যাকগ্রাউন্ড সবুজ, তার মানে টেবিলের সাথে বিজি কালার ইকুয়াল গ্রিন। টেবিল বিজি কালার গ্রিন। টিআর এর সাথে বিজি কালার থাকলে শুধু রো এর কালার গ্রিন হবে। টিডির সাথে বিজি কালার থাকলে শুধুমাত্র ওই সেলের কালার চেঞ্জ হবে। আর এখানে তো এটা ঠিক নাই, টিআর আর টিডি একসাথে। এটা বর্ডার আর ওইটা সেলের। না, মনে করো যে টিআর থাকলে বর্ডারের দাগগুলো গ্রিন হবে। টিআর হলো পুরো রো চেঞ্জ করবে, টেবিলের মধ্যে বিজি কালার ইউজ করে পুরো টেবিলের রং চেঞ্জ। টিআর এর সাথে তুমি যদি বিজি কালার ইউজ করলো তাহলে শুধুমাত্র রো, যেই রো এর সাথে বা যে টিআর এর সাথে বিজি কালার ইউজ করবে ওই রো এর কালার চেঞ্জ হবে। আর টিডি ইউজ করি কি সেলের জন্য না, তখন শুধু সেলের কালার চেঞ্জ হবে। এরপর টেবিলের সেল তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? টিডি, টেবিল ডেটা। ঠিক আছে। এরপর টেবিলের এলিমেন্ট ট্যাগ গুলো হতে পারে। টেবিলের মধ্যে আমরা টিআর ট্যাগ ব্যবহার করি, হ্যাঁ টিডি ব্যবহার করি, টি বডিও ব্যবহার করি। ঠিক আছে, টি বডি, টি হেড, টি ফুট। এটার অ্যান্সার হলো 1, 2 ও 3। উদ্দীপকের কন্টেন্ট কোনটা? কন্টেন্ট কোনটা? ওপেনিং আর ক্লোজিং এর মধ্যবর্তী অংশটাই হলো কন্টেন্ট, আইসিটি। উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউট ভ্যালু, এই যে এটা অ্যাট্রিবিউট, এটা ভ্যালু, এটা অ্যাট্রিবিউট, এটা ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয় না? তাহলে রেট আর এরিয়াল, রেট আর এরিয়াল। আচ্ছা, 2 3। ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল পরিবর্তন করার জন্য। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখন এখানে অ্যান্সার হবে 3। স্টাইল ইকুয়াল কোটেশন, এখানে কোলন থাকবে, এখানে সেমিকোলন থাকবে, কোলন সেমিকোলন। এখন দেখো এটার মধ্যে সেমিকোলন নাই, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকবে না, সেমিকোলন থাকবে। অ্যান্সার গো। একটা সিনট্যাক্স দেওয়া আছে। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্ট কন্টেন্ট ওপেনিং এন্ড ক্লোজিং এর মধ্যবর্তী অংশটি হলো কন্টেন্ট বা এলিমেন্ট কন্টেন্ট, টেক্সট। আর এলিমেন্ট কন্টেন্ট মানে কি? কন্টেন্ট এলিমেন্ট কন্টেন্ট ওপেনিং আর ক্লোজিং এর মধ্যবর্তী অংশে যা থাকবে। উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট কোনটা এখানে? ওই কালার এন্ড রেড। এটা তো অ্যাট্রিবিউট ভ্যালু, এটা অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট হলো স্টাইল, অ্যাট্রিবিউট স্টাইল, আর ভ্যালু হলো কালার আর রেড। আর HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, নোটপ্যাড। অ্যান্সার সবগুলো। এবার আমরা আসি ওয়েবসাইট কাঠামোতে। কোথা না, কাঠামো 4 ধরনের: লিনিয়ার, ট্রি, নেটওয়ার্ক এবং হাইব্রিড। তো লিনিয়ার কাঠামোতে ওয়েব পেজগুলো পরপর সাজানো থাকে। ট্রিয়ে গাছের শাখা প্রশাখা যেমন বৃদ্ধি পায়, ট্রি কাঠামোতে ওয়েব পেজগুলো এভাবে বৃদ্ধি পায়। নেটওয়ার্কে যে কোনো ওয়েব পেজের সাথে সরাসরি কানেক্টেড থাকে। আর হাইব্রিড হলো একাধিক কাঠামো সমষ্টি। এখানে যে কাঠামোগুলো পড়ছে এগুলো একত্রিত করলে কি তৈরি হবে? হাইব্রিড তৈরি হবে। তাহলে এখানে লিনিয়ার আরেক নাম সিকোয়েন্সিয়াল,
ট্রি এর আরেক নাম হলো হায়ারার্কিক্যাল, তারপরে নেটওয়ার্কের আরেক নাম ওয়েব লিঙ্ক, এটাকে বলা যায় হাইব্রিড, কম্বিনেশনাল বা মিশ্র। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? ট্রি হোম পেজে যাওয়া যায় বলছে, যেমন তুমি ফেসবুক বিবেচনা করো, যে কোনো পেজ যাইতে গেলে আগে হোম পেজে যাওয়া লাগে, তাই না? তাহলে অ্যান্সার হবে ট্রি বা হায়ারার্কিক্যাল। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? এই হায়ারার্কিক্যাল কাঠামো হোম পেজের উপর নির্ভরশীল না? অ্যান্সার হোম পেজের উপর নির্ভরশীল। তারপর হোম পেজ দেখার জন্য আবশ্যক, হোম Website. পেজ দেখার জন্য ওয়েব ব্রাউজার প্রয়োজন, সার্চ ইঞ্জিন প্রয়োজন, ইন্টারনেট। 1 2 3 ওয়েবসাইট নিয়ে কে সর্বপ্রথম চিন্তা ভাবনা করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, টিম বার্নার্স-লি। Tim Berners-Lee. ঠিক আছে, এইচটিএমএল এর উদ্ভাবক টিম বার্নার্স-লি। বসো। ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ বিআর ট্যাগ। এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন, এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন হলো ডট এইচটিএমএল বা ডট এইচটিএম। ফাঁকাটা হলো কেমন? এটা আবার ক্লোজ করতে হয় না যে এর জন্য? এমটি ট্যাগ। তাহলে অ্যান্সার এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর, সবগুলো একটু আগে আমরা দেখছি এটা, তাই না? প্লাস প্লাস এইচটিএমএল ওয়েব পেজ তৈরি করার জন্য ফাইল এক্সটেনশন ডট এইচটিএমএল এবং ডট এইচটিএম 1 ও 3। কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয়? ডোমেন নেম কিসের জন্য ব্যবহার করা হয়? সার্ভার ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে বলা হয় ওয়েব হোস্টিং। তারপরে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হয় রিকোয়েস্ট। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এইচটিএমএল তৈরি করি আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য, তাই না? দৃষ্টিনন্দন করার জন্য ইউজ করা হয় সিএসএস। তুমি মনে রাখবা, এইচটিএমএল হলো একটা বিল্ডিং এর ভিত বা পিলার, ছাদ, এগুলো। ওইটাকে আবার প্লাস্টার করে আর ডিজাইন করতে হয় না, ওইটাই হলো সিএসএস। দৃষ্টিনন্দন করার জন্য সিএসএস ইউজ করা হয়। তারপরে ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। একটি ওয়েবসাইটের অংশ, ওয়েবসাইটের অংশ কি কি? ক্লায়েন্ট ডকুমেন্ট, সার্ভার এবং ক্লায়েন্ট। একটু আগে দেখলাম আমরা যে ওয়েবসাইটের দুইটা অংশ, ক্লায়েন্ট এবং সার্ভার। সো দ্যাটস ইট।